এদিকে আজকের সবচেয়ে বড় খবর, হরমুজেই ডুবল আমেরিকা। বিশেষজ্ঞরা বলছে সব শেষ। মধ্যপ্রাচ্যের ঘোষিত সুপার পাওয়ার হচ্ছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে লাথি মেরে বের করে সরাসরি ইরান যুদ্ধের সম্মুখ সমরে পাঠানোর দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন। মিয়ামিতে অবস্থানরত ইয়ারকে উদ্দেশ্য করে ব্যানন বলেন, ওকে লাথি মেরে বের করে দিয়ে ইসরায়েলে ফেরত পাঠান এবং ইউনিফর্ম পরিয়ে যুদ্ধের প্রথম সারিতে নামিয়ে দিন। আরটি ইন্টারন্যাশনালের এক ভিডিও বার্তায় তিনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ব্যানন বলেন, কাতার ও সৌদির রাজপুত্রদেরও বিলাসিতা ছেড়ে যুদ্ধের ময়দানে নামানো হোক। এদিকে আমেরিকাকে হারানো ইরানি মাস্টার প্ল্যান দেখে সমরবিদরা হতবাক। দুর্ধর্ষ ছক আর নিখুঁত পরিকল্পনায় আগাচ্ছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একসময় মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা একটি শহর পৃথিবীকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, অসম্ভব বলে কিছু নেই। এই শহরের নাম দুবাই, যেখানে মরুভূমির বালু কংক্রিটে বদলে গেছে, যেখানে আকাশ ছোঁয়া ভবন মানুষের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। চাইলেই তৈরি করছে বৃষ্টি, রাস্তা জুড়ে শেখদের দামি গাড়ি। একটু বাজেট বাড়লেই যে শহর হানিমুনের গন্তব্য হয়ে যায়, যেখানে বুর্জ আল খলিফা শুধু একটি ভবন নয়, একটি যুগের অহংকার। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো কৃত্রিম স্বর্গ। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, যত উঁচুতে ওঠা যায় পতনের ভয়ও তত বড় হয়। আজ সেই দুবাই, সেই সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কারণ যুদ্ধ কখনো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তার ঢেউ পৌঁছে যায় ব্যাংক, শেয়ারবাজার, বিমানবন্দর, হোটেল এবং মানুষের ভবিষ্যৎ পর্যন্ত। এদিকে মিছিলে হঠাৎ হাজির ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। কেন মৃত্যু ভয় ফেলে মিছিলে যোগ দিলেন ইরানি প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় দিক হচ্ছে আমেরিকার পরীক্ষিত যে পশ্চিমা মিত্র তারা আর পাশে নেই। এর আগের কথা চিন্তা করেন, ইরাক যুদ্ধের সময় পশ্চিমা এমন কোনো মিত্র ছিল না যারা পাশে দাঁড়ায়নি। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে একা একা লড়তে হচ্ছে। এতে বোঝা যায় বারাক ওবামা তুলনামূলকভাবে অনেক বেশি জনপ্রিয় ছিল পশ্চিমা মিত্রদের কাছে। তিনি সবার সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতি নিয়ে ইরাক যুদ্ধে নেমেছিলেন এবং সেই যুদ্ধে বারাক ওবামা জয়লাভ করেছেন। এদিকে যুদ্ধ চলবে, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ঘোষণা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান। সেরা মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে কোনো ধরনের সমঝোতা চুক্তি না হলেও ইরান যুদ্ধ শেষ করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধ শুরুর 1 মাস পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্বীকারোক্তি, ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। ইরান যুদ্ধের শেষ সীমা দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে থেমে হামলা পাল্টা হামলা। ইরানের ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, হামলা চালাচ্ছে লেবাননেও। পাল্টা জবাব দিচ্ছে ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে ন্যাটো ত্যাগের হুমকি ট্রাম্পের, কড়া জবাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ চলছে ইরানে, কিন্তু ফাটল ধরেছে নেটো জোটে। দর্শক, নিশ্চয় মনে আছে গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হামলার পর মার্কিনীরা নেটোভুক্ত দেশকে এই সংঘাতে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু নেটো এতে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে সংস্থাটির উপর ক্ষুব্ধ হয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সামরিক সহায়তা না পাওয়ায় যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা নেটো ছেড়ে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। মার্কিন নৌবাহিনীর গর্ব দানবীয় রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ যখন নরফোক বন্দর ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দিল, তখন সবার মনে একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কি তবে চিরতরে হাতছাড়া হতে চলেছে? ইরানের উপর পরিচালিত অপারেশন এপিক ফিউরির 31তম দিন পেরিয়ে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে তারা ইরানের ভেতর 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে পারমাণবিক কেন্দ্র আর ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। কিন্তু খাতা কলমে জয় এলেও বাস্তবের সমীকরণ বলছে ভিন্ন কথা। পরাক্রমশালী আমেরিকা যখন ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আকাশ রাঙাচ্ছে, তখন ইরান খেলছে ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর চাল। যুদ্ধের মাঝপথেই তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কার্যত নিজেদের ব্যক্তিগত শুল্ক আদায়ের কেন্দ্রে পরিণত করেছে। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের 1/4 যে সরু পথ দিয়ে যায়, সেই 21 মাইল চওড়া প্রণালী এখন তেহরানের কবজায়। ইরান এখন নির্ধারণ করছে কোন জাহাজ যাবে আর কোনটি সাগরে ডুববে। চীনের লাল পতাকা বা রাশিয়ার পতাকাবাহী জাহাজগুলো অনায়াসেই পার হয়ে যাচ্ছে, আর পশ্চিমা দেশগুলোর জাহাজ দাঁড়িয়ে আছে জমদূতের অপেক্ষায়। মর্মান্তিক পরিহাস হলো, খোদ মার্কিন প্রশাসন এখন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে যাচ্ছে, যা ইরানকে এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার বৈধতা দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক অ্যান্ড্রিউ ল্যাথম সতর্ক করে বলেছেন, এই চুক্তি হবে আমেরিকার জন্য এক চরম আত্মসমর্পণ। শিপিং ইন্টেলিজেন্স সংস্থা লয়েডস লিস্ট চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছে, ইরানের ইসলামিক গার্ড ক্রমান্বয়ে একটি নতুন করিডোর তৈরি করেছে। অভিযোগ উঠেছে, প্রতিটি জাহাজ পারাপারের জন্য তারা প্রায় $20 লাখ পর্যন্ত টোল আদায় করছে। ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই এই টোল আদায়ের আইনি কাঠামো অনুমোদন করেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হুঙ্কার দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী এখন থেকে আমাদের স্থায়ী কৌশলগত অস্ত্র। অর্থাৎ যুদ্ধের ময়দানে মার খেলেও ইরান অর্থনৈতিকভাবে বিশ্বকে জিম্মি করে ফেলেছে। ইতিহাসের পাতায় ক্লজ ওয়েডস লিখেছিলেন, যুদ্ধ অনেক সময় তার মূল লক্ষ্যকে ছাড়িয়ে যায়। আমেরিকার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু মাঝপথে যুদ্ধটি এখন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের মালিকানা নিয়ে। ওয়াশিংটন হয়তো মনে করছে যুদ্ধবিরতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই বিরতি কেবল ইরানের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। একবার চুক্তি হয়ে গেলে ইরানকে ওই জলপথ থেকে সরানো অসম্ভব হয়ে পড়বে, কারণ তখন
আমেরিকার হাতে আর কোনো চাপ দেওয়ার অস্ত্র থাকবে না। এদিকে যুদ্ধ চলবে, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ছড়ানো গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়নি। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে যে ইরান একটি 5 দফা পরিকল্পনার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIBর প্রতিবেদন অনুযায়ী আরাগচি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গণমাধ্যমের অনুমান নির্ভর জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীকে উপযুক্ত শাস্তি দেওয়া না হবে এবং ইরানকে তার প্রাপ্য ক্ষতিপূরণ পূর্ণাঙ্গভাবে পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে ন্যাটো ত্যাগের হুমকি ট্রাম্পের, কড়া জবাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো ত্যাগের প্রচ্ছন্ন হুমকির পর বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ন্যাটোকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে কার্যকর সামরিক জোট হিসাবে অভিহিত করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে স্টারমার সাফ জানিয়ে দেন, দশকের পর দশক ধরে ন্যাটোই বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে কাগজে বাঘ বলে উপহাস করেন এবং ইরান যুদ্ধ পরবর্তী সময়ে এই জোট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইঙ্গিত দেন। ট্রাম্পের এই অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে স্টারমার বলেন, বাইরের যত চাপ বা আওয়াজই থাকুক না কেন, তিনি ব্রিটিশ জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। সাক্ষাৎকারে ট্রাম্প কেবল জোট নিয়েই প্রশ্ন তোলেননি, বরং ব্রিটিশ নৌবাহিনীর সক্ষমতা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। তিনি ব্রিটিশ নৌবহরকে সেকেলে এবং তাদের বিমানবাহী রণতরীগুলোকে অকেজো বলে মন্তব্য করেন। এর জবাবে স্টারমার সরাসরি কোনো তর্কে না জড়ালেও স্পষ্ট করেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষার স্বার্থে ইউরোপের সাথে সম্পর্ক আরও জোরদার করা ব্রিটেনের জন্য অপরিহার্য। ইরান যুদ্ধে জড়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অসম্মতিকে ট্রাম্প সমালোচনা করলেও স্টারমার নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্টভাবে বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চাই না। এদিকে মিছিলে হঠাৎ হাজির ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। কেন মৃত্যু ভয় পেলে মিছিলে যোগ দিলেন ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী? টানা 1 মাসের বেশি মার্কিন ইসরায়েলের ভয়ঙ্কর হামলা চলছে ইরান জুড়ে। পাশাপাশি ইরানের শীর্ষ নেতারাও রয়েছেন টার্গেটে। তবে এতটুকু ভয় নেই দেশটির জনগণের। সরকার বিরোধীরাও এখন দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে নেমে এসেছেন রাজপথে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ইরানি জাতিকে করেছে ঐক্যবদ্ধ। তাই ইরানি জাতির প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ছে বিশ্বজুড়ে। ইরানে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যুদ্ধের মাঝে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। দেশটির পবিত্র নগরী মাসাদে হজরত ইমাম রেজা রাদিয়াল্লাহু সাল্লাম এর পবিত্র মাজার প্রাঙ্গণে জনগণের মুখে গাইতে শোনা যায় ইরানের জাতীয় সঙ্গীত। রাজধানী তেহরান সহ বেশিরভাগ শহরে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগাম শোভাযাত্রায় অংশ নেন হাজারো ইরানি। জনগণের মাঝে মিলেমিশে একাকার হয়েছেন ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। মিছিল ও শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শোভাযাত্রায় জনগণের মাঝে খুঁজে পাওয়া যায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকেও। তাকে চিনতে পেরে উৎসুক জনতা জানতে চান তার অনুভূতি। জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমি এসেছি মানুষের কাছ থেকে মনোবল নেওয়ার জন্য। প্রতি বছর এপ্রিলের প্রথম দিনে ইরানে পালিত হয় ইসলামী প্রজাতন্ত্র দিবস। এদিকে আমেরিকাকে হারানো ইরানি মাস্টার প্ল্যান দেখে সমরবিদরাও হতবাক। দুর্ধর্ষ ছক আর নিখুঁত পরিকল্পনায় আগাচ্ছে ইরান। পারস্য উপসাগরের নীল জলরাশি আর পলিমাটির সুঘ্রাণ ছাপিয়ে এখন বাতাসে কেবল বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশ, যে কোনো মূল্যে ইরানের ভান্ডারে থাকা 450 কেজি উচ্চ সম্পন্ন ইউরেনিয়াম কবজা করতে হবে। ওয়াশিংটনের দাবি, এই ইউরেনিয়ামই হতে পারে আগামীর পারমাণবিক মারণাস্ত্র। আর এই সম্পদ উদ্ধারে ইরানের মাটিতে সেনাদের বুট জুতার শব্দ শোনাতে মরিয়া হোয়াইট হাউস। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। বিশ্লেষকরা বলছেন, গত 40 বছর ধরে তেহরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কেবল একটি দিনের জন্য। যদি কখনো মার্কিন সেনারা ইরানের মাটিতে পা রাখে, তবেই শুরু হবে আসল খেলা। ইরানিরা কোনো সাধারণ গেরিলা বাহিনী নয়, বরং কয়েক প্রজন্মের ক্ষোভ আর অত্যাধুনিক সমরাস্ত্রে দীক্ষিত এক সুসংগঠিত সামরিক শক্তি, যারা দেশের মাটির জন্য মৃত্যুকে পরম পাওয়া বলে মনে করেন। সাবেক ন্যাটো কমান্ডার অ্যাডমিরাল জেমস এই সম্ভাব্য
ভয়াবহ সংঘাতকে সংজ্ঞায়িত করেছেন ইতিহাসের বৃহত্তম স্পেশাল ফোর্স অপারেশন হিসাবে। কয়েকশো মাইল দূরে থাকা ঘাঁটি থেকে উড়ে এসে ইরানের সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে হানা দেওয়া এবং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে অক্ষত ফিরে আসা শুনতে রূপকথার মতো মনে হলেও তাই এখন পেন্টাগনের টেবিলে আঁকা নীল নকশা। তবে বাস্তবতা ভিন্ন, প্রকৃতিও যেন ইরানের হয়ে যুদ্ধে নেমেছে। হাজার মাইল বিস্তৃত জাগ্রত পর্বতমালা এক দুর্বৃত্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন সেনাদের এই আকাশচুম্বী পাহাড় আর রুক্ষ গিরিপথ অতিক্রম করতে হবে, যেখানে ওত পেতে আছে ইরানের স্নাইপার আর ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ইউনিট। সমুদ্র উপকূল থেকে ভেতরের পারমাণবিক কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এক দীর্ঘ মৃত্যুযাত্রা। দ্য টেলিগ্রাফের বিশেষ প্রতিবেদন বলছে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো কেবল মাটির উপরে নয়, বরং পাহাড় করে মাটির ভিতরে ট্যানেলের পর ট্যানেল সাজিয়ে তৈরি করা হয়েছে। মার্কিন সেনারা যদি কোনোভাবেই ভিতরে ঢুকতেও পারে, তারা মুখোমুখি হবে এক গোলক ধাঁধার। তখন ইরানি রক্ষীরা পরাজয় নিশ্চিত বুঝলে নিজেরাই ট্যানেল উড়িয়ে দেবে, যেন ওই ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে যায়। ইরানের প্রধান সুরক্ষা বলয় হলো গাজগুর। গত বছরে বোমা বর্ষণের পর তারা রণকৌশল বদলে ফেলেছে। আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্ব থাকলেও তেহরানের লক্ষ্য হলো মার্কিন সেনাদের একবার মাটিতে নামিয়ে আনা। এরপর শুরু হবে চোরাগুপ্ত হামলা আর দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরানের দাবি, তারা যুদ্ধের জন্য 10 লাখ যোদ্ধা প্রস্তুত রেখেছে। এরই মধ্যে মূল বাহিনীর পাশাপাশি রয়েছে কট্টরপন্থী বাসিস মিলিশিয়া এবং স্বেচ্ছাসেবক বাহিনী। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের 1 ইঞ্চি মাটি দখল করতে হলেও দখলদারদের রক্তের সমুদ্র পাড়ি দিতে হবে। তেহরানের হুঙ্কার, আগ্রাসন শুরু করা সহজ, কিন্তু শেষ করা হবে তাদের নিয়ন্ত্রণেই। এই রক্তের সমুদ্র তত্ত্ব কেবল শব্দ নয়, বরং তাদের 4 দশকের সামরিক প্রস্তুতির সার কথা। একসময় মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা একটি শহর পৃথিবীকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, অসম্ভব বলে কিছু নেই। এই শহরের নাম দুবাই, যেখানে মরুভূমির বালু কংক্রিটে বদলে গেছে, যেখানে আকাশ ছোঁয়া ভবন মানুষের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। চাইলেই তৈরি করছে বৃষ্টি, রাস্তা জুড়ে শেখদের দামি গাড়ি। একটু বাজেট বাড়লেই যে শহর হানিমুনের গন্তব্য হয়ে যায়, যেখানে বুর্জ আল খলিফা শুধু একটি ভবন নয়, একটি যুগের অহংকার। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো কৃত্রিম স্বর্গ। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, যত উঁচুতে ওঠা যায় পতনের ভয়ও তত বড় হয়। আজ সেই দুবাই, সেই সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কারণ যুদ্ধ কখনো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তার ঢেউ পৌঁছে যায় ব্যাংক, শেয়ার বাজার, বিমানবন্দর, হোটেল এবং মানুষের ভবিষ্যৎ পর্যন্ত। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন আর শুধু সামরিক ঘটনা নয়, এটি হয়ে উঠেছে অর্থনৈতিক ভূমিকম্প। আর সেই ভূমিকম্পের সবচেয়ে বেশি কাঁপছে যে দেশগুলো, তার একটি হলো সংযুক্ত আরব আমিরাত। গত 1 মাসে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে উধাও হয়েছে প্রায় $120 বিলিয়ন। সংখ্যা শুনতে বড় লাগলেও এর প্রকৃত অর্থ আরও ভয়ঙ্কর। শেয়ার বাজার আসলে অর্থনীতির আয়না, সেখানে পতন মানে শুধু কোম্পানির ক্ষতি নয়, আস্থার পতন। দুবাইয়ের বাজার সূচক 28 ফেব্রুয়ারি থেকে প্রায় 16% নেমে গেছে। আবুধাবির তুলনায় এই পতন দ্বিগুণেরও বেশি। বিনিয়োগকারীরা হঠাৎ বুঝতে শুরু করেছে যে দেশকে এতদিন নিরাপদ আশ্রয় মনে করা হতো, সেটিও যুদ্ধের বাইরে নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও আমিরাত নিজেকে আলাদা রাখতে পেরেছিল 2 দশক ধরে, কিন্তু এবার যুদ্ধ তাদের দরজায় এসে কড়া নাড়ছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব আসে ভয় থেকে, আর ভয় তৈরি হয় দৃশ্য থেকে। মার্চ পর্যন্ত ইরান থেকে ছোড়া হয়েছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাজারেরও বেশি ড্রোন। অধিকাংশ প্রতিহত হলেও বাস্তবতা হলো দুবাই ও আবুধাবির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বিশ্বের ধনী মানুষ দেখে যে বিলাসবহুল দ্বীপ, পাম জুমেইরা কিংবা আন্তর্জাতিক বিমানবন্দরও নিরাপদ নয়, তখন তাদের প্রথম সিদ্ধান্ত হয় টাকা নিয়ে ভাগো, কারণ বিনিয়োগ সাহসের উপর নয়, নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে। সৌদি আরবের মতো শুধু তেলের উপর নির্ভরশীল ছিল না আমিরাত। তারা ভেবেছিল ভবিষ্যৎ তৈরি হবে 4 স্তরে: পর্যটন, আবাসন, লজিস্টিক্স এবং আর্থিক সেবা। এই বৈচিত্র্যই ছিল তাদের শক্তি, কিন্তু যুদ্ধ দেখিয়ে দিল এই বৈচিত্র্যই তাদের দুর্বলতা। তেলের দাম বাড়লে কিছুটা লাভ করে, কিন্তু পর্যটক না এলে, ফ্লাইট বন্ধ হলে, বিদেশি কর্মীরা চলে গেলে দুবাইয়ের অর্থনীতি একসঙ্গে 4 দিক থেকে ধাক্কা খায়। এ যেন 4 পায়ের টেবিলের সব কটি পা একসঙ্গে কাঁপা শুরু করেছে। দুবাইয়ের রিয়েল এস্টেট ছিল বিশ্বের ধনীদের খেলাঘর। 2025 সালের শেষ দিকে যার লেনদেন $147 বিলিয়ন ছাড়িয়েছিল, সেই বাজার এখন সংকুচিত। রিয়েল এস্টেট সূচক নেমেছে 16%, লেনদেন কমেছে প্রায় 37%। বিক্রি বাড়াতে সম্পত্তি 10 থেকে 15% কম দামে ছাড়তে হচ্ছে। বুর্জ খলিফার নির্মাতা এমআর প্রপার্টিজের শেয়ার 25% পড়ে যাওয়া শুধু একটি কোম্পানির গল্প নয়, এটি পুরো স্বপ্ন অর্থনীতির ফাটল। যে শহরে মানুষ ভবিষ্যতের জন্য বাড়ি কিনত, এখন সেখানে মানুষ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। দুবাইয়ের অর্থনীতির হৃদস্পন্দন হলো পর্যটন। 2025 সালের 2 কোটিরও বেশি বিদেশি পর্যটক এসেছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রবাহ থমকে গেছে। হোটেল বুকিং কমছে, কক্ষ ভাড়া নামছে, বিলাস পণ্যের বাজার স্থবির হচ্ছে। ইউরোপীয় পর্যটকরা, যারা মোট পর্যটকের 20% বেশি, তারা এখন নিরাপদ বিকল্প খুঁজছে, কারণ ছুটির জন্য মানুষ যুদ্ধের ময়দান বেছে নেয় না।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয়, এটি বিশ্ব অর্থনীতির সংযোগস্থল। বছরে প্রায় 9,50,00,000 যাত্রী ব্যবহার করতে এই বিমানবন্দর। কিন্তু হামলার কারণে একদিনেই বন্ধ হয়ে যায় পুরো কার্যক্রম। বাতিল হয় 3,400-রও বেশি ফ্লাইট। এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স কার্যক্রম স্থগিত করলে ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়ানোর আশঙ্কা তৈরি হয়। যে শহর আকাশপথে বেঁচে থাকে তার জন্য বিমান চলাচল বন্ধ হওয়া মানে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়া। সংকটের সবচেয়ে সূক্ষ্ম সূচক হলো ধনীদের আচরণ। খবর এসেছে অনেক ধনী প্রবাসী ব্যক্তিগত বিমানের জন্য $2,50,000 পর্যন্ত খরচ করে দেশ ছাড়ছেন। এই ধনকুবেরগুলো যখন চলে যায়, অর্থনীতি তখন দীর্ঘমেয়াদী সমস্যায় পড়ে। কারণ তারা শুধু তাদের বিনিয়োগ না, ব্যবসা, আস্থা এবং ভবিষ্যৎ নিয়ে যায় সঙ্গে করে। এর উপর যুক্ত হয়েছে যুদ্ধের বিল কে দেবে সেই প্রশ্ন। এখানেই গল্প আসে ভূরাজনীতির বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বহন করতে হতে পারে। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের মতো আবারও মিত্রদের অর্থায়নের ধারণা সামনে আনা হচ্ছে। মানে একেবারে পরের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া যাকে বলে। যুদ্ধের প্রথম 6 দিনেই খরচ হয়েছে $1,130 কোটি। 12তম দিনে তা $1,650 কোটি ছাড়িয়েছে। এখন যুদ্ধ 30 দিনের বেশি পার করেছে, অর্থাৎ বিল ক্রমেই ফুলছে এবং প্রশ্ন উঠছে, যুদ্ধ ওয়াশিংটন শুরু করলেও দাম কি দেবে দুবাই? ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম $1 পর্যন্ত বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতির প্রতিটি চাকা এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বীজ। দুবাই বহু বছর ধরে নিজেকে একটি গল্প হিসেবে বিক্রি করেছে, স্থিতিশীলতা, নিরাপত্তা, বিলাসিতা। কিন্তু যুদ্ধ সেই গল্পে ফাটল ধরিয়েছে। সরকার প্রচারণা চালিয়ে আস্থা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু অর্থনীতি বিজ্ঞাপনে নয়, বাস্তবতায় চলে। যখন ক্ষেপণাস্ত্রের ভিডিও শেয়ার করলেই জরিমানা বা কারাদণ্ডের হুমকি আসে, তখন বোঝা যায় রাষ্ট্র ইমেজ বাঁচাতে লড়ছে। মরুভূমির শহরের নতুন পরীক্ষা। ইতিহাসে অনেক শহর যুদ্ধের কারণে ধ্বংস হয়নি, বরং আস্থাহীনতার কারণে ভেঙে পড়েছে। আজ সংযুক্ত আরব আমিরাত ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। $120 বিলিয়ন ক্ষতি হয়তো সাময়িক, শেয়ার বাজার আবার উঠতেও পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন অর্থের নয়, বিশ্বাসের। দুবাই কি আবার নিজেকে নিরাপদ স্বপ্নের শহর হিসেবে প্রমাণ করতে পারবে, নাকি এই যুদ্ধ দেখিয়ে দিল গ্লোবালাইজেশনের যুগে কোনো বিলাসবহুল শহরই আসলে যুদ্ধ থেকে দূরে নয়? মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো এখনো আলো ঝলমলে, কিন্তু সেই আলোর নিচে প্রথমবারের মতো দেখা যাচ্ছে এক অদৃশ্য ছায়া। দেখা যাক কিভাবে বাঁচায় নিজেকে। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় দিক হচ্ছে আমেরিকার পরীক্ষিত যে পশ্চিমা মিত্র তারা আর পাশে নেই। এর আগের কথা চিন্তা করেন, ইরাক যুদ্ধের সময় পশ্চিমা এমন কোনো মিত্র ছিল না যারা পাশে দাঁড়ায়নি, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে একা একা লড়তে হচ্ছে। এতে বোঝা যায় বারাক ওবামা তুলনামূলকভাবে অনেক বেশি জনপ্রিয় ছিল পশ্চিমা মিত্রদের কাছে। তিনি সবার সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতি নিয়ে ইরাক যুদ্ধে নেমেছিলেন এবং সেই যুদ্ধে বারাক ওবামা জয়লাভ করেছেন। কিন্তু ইরান যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সেই গর্ভ মানে অহংকার, যে সে কি, সে যেটা করবে সবাই তার পেছনে ছুটবে, কিন্তু এইবার কিন্তু আচ্ছা মনে সাইজ করতেছে। স্পেন বলছে যে তাদের আকাশসীমা ব্যবহার দেবেন, এবং তারা বলছে যে স্পেন এই যুদ্ধে নেই এবং তারা বিরোধিতা করে, যার কারণে আমেরিকা স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন করছে। কিচ্ছু আসে যায় না। সর্বশেষ আঘাত হলো এই যে মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। ইসরায়েলকে ব্যবহার না করার মধ্য দিয়ে এই বার্তাটা কিন্তু আমেরিকাকে দিল ফ্রান্স, যে আমরা এই যুদ্ধ চাই না। দেখেন, গাজার যুদ্ধ কিন্তু পশ্চিমারা কিন্তু সাপোর্ট করেছে, কিন্তু ইরান যুদ্ধে সাপোর্ট করছে না। কারণ ইরান একটা শক্তিশালী দেশ, ইরান পরমাণু শক্তিধর দেশ শুধু না, তেল সমৃদ্ধ একটা দেশ। এই দেশটা ধ্বংস হোক, এটা পশ্চিমা দেশগুলো চায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কে বোঝাবে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানিয়েছে। সূত্রগুলো বলছে, গত সপ্তাহে এই অস্বীকৃতি জানানোর ঘটনা ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। তবে এই বিষয়ে তাৎক্ষণিক ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। মানে ফ্রান্সের আগে স্পেন কিন্তু প্রথম ধাক্কাটা দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধ ইউরোপের দেশগুলোর মধ্যে সমালোচক হিসেবে নিজেদের অবস্থান আরো জোরদার হয়েছে স্পেন। স্পেনের দৈনিক পত্রিকা এল পাইস প্রথমে খবর প্রকাশ করে, পরে গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস ফার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে স্পেন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটি যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাবে না ওয়াশিংটন। একে একে থাপ্পড় খাইতেছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে, তারপরও ডোনাল্ড ট্রাম্পের লজ্জা হয় না।